করতে পারেন। আমি শিশির মনির এদেরকে যদি আপনি অ্যাডভোকেট নিয়োগ করেন, আমরা উকিলের দৃষ্টিতে একটা সংবিধানকে দেখব। উকিলের একটা দৃষ্টিভঙ্গি থাকে, তার পক্ষকে জেতানোর দৃষ্টিভঙ্গি। এক্সপার্টদেরকে যদি দেন, তারা এক জায়গা থেকে দেখে। এইখানে তুষাররা আছে কিংবা আসলে ইয়েরা আছে, যারা যারা আপনারা তরুণরা বিপ্লব করতে চাইছিলেন, তাদেরকে যদি আসলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেওয়া হয়, তারা একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি থেকে এটার আসলে লিমিটেশন কোথায়, এটা কি পরিবর্তন করতে হবে, এইভাবে দেখা যাবে। কিন্তু সংবিধান হচ্ছে এরকম একটা জিনিস যে পলিটিশিয়ানরা যখন এটাকে নিয়ে আসলে ডিল করে, তখন এটাকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট হিসেবে দেখে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যত ধরনের মানুষ থাকে, যত পেশা থাকে, যত জাতি থাকে, যত লিঙ্গ থাকে, যত বৈশিষ্ট্য থাকে, সমস্ত মানুষের মধ্যে যে সমস্ত বিরোধ থাকে, সেই বিরোধগুলি সেটেল করে একটা সকলের জন্য এক ধরনের সমঝোতার ভিতরে চলতে পারবে, এরকম একটা সেটেলমেন্টের জন্য যে রাষ্ট্রটা কাজ করে, সেই রাষ্ট্রের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট হিসাবে, একটা গাইডলাইন হিসেবে আসলে সংবিধান কাজ করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আসলে সংবিধানটাকে ডিল করছেন, যারা করেছেন, তারা একটা আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে, এটার কন্টিনিউশনের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে দেখতে গিয়ে পুরো জিনিসটার যে আসলে একটা মহৎ উদ্দেশ্য থেকে এটা ডিসকন্টিনিউড হয়েছে, এই ব্যাপারটা ভুলে যেতে চান। কনস্টিটিউশন ডিসকন্টিনিউটেড হয়েছে। আপনি শেখ হাসিনাকে যেদিন আসলে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেটা সাংবিধানিক পদ্ধতিতে হয় নাই। কিন্তু এদেশের মানুষ তারপর থেকে কিভাবে একটা সুষ্ঠু সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকে যায়, তার জন্য আসলে কোন পথটা হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য হবে, সেই পথটা খোঁজার জন্যই ঐকমত্য কমিশন করেছে, গণভোট করেছে, আজকে আপনাদেরকে এই ক্ষমতাটা দিয়েছে। এটা এই জন্য না যে কোনো একটা আনুষ্ঠানিক তর্ক করবেন আপনি, উকিলের মতো তর্ক করার জন্য এই আলোচনাটা হয়নি। আমরা একবার দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে পড়ে গেছি, কিন্তু এটা সত্য যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ফিরতে চাই বলে কোন পথে ফিরলে ভবিষ্যতে আবারও এই রকমের আসলে এটাকে ডিসকন্টিনিউট করতে না হবে, তার জন্য যেইভাবে আসলে একটা গ্রহণযোগ্য পদ্ধতিতে করা যায়, সেই পথটা বের করার জন্য ঐকমত্য কমিশন কাজ করেছে, আমরা সবাই কাজ করেছি, গণভোট হয়েছে। হ্যাঁ, এইটা আমি স্বীকার করতে কোনো দ্বিধা নাই, যেখানে অনেক ধরনের চতুরতা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। এটা জামাতের দিক থেকে হয়েছে, এটা বিএনপির দিক থেকে হয়েছে, এটা ঐকমত্য কমিশনের এক্সপার্ট প্যানেলের দিক থেকে হয়েছে। কিন্তু সব চতুরতার পরেও বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, এবং ভবিষ্যতে এই চতুরতার পরেও এটা এমন কোনো একটা ক্ষতিকর জায়গা হয় নাই যেটা হইলে ব্যাপকাংশে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা অকার্যকর হইলে, এইবার যদি এটা ফেল করে, তাইলে আসলে এই 70-71-এর মতোই আসলে আরেক রকমের, কিংবা 24-এর মতোই আরেক রকমের একটা টাইম বোমকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সেই জিনিসটা আসলে আমরা কেউ চাই না। সেই জন্য আসলে গণতন্ত্র কি গণভোট বাস্তবায়ন ফোরাম যারা করেছেন এবং আপনারা যারা আলাপ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও দুইটা কথা কেবলমাত্র বলতে চাই, বলে আমার কথাটা শেষ করতে চাই যে এটা আদালতের মীমাংসাযোগ্য বিষয় না। এটা আদালতের, আমি আইনজীবী, এটা নিয়ে হয়তো আমাদের আদালতে লড়তে হবে, কিন্তু এটা একটা সময়ের অপচয় হবে এবং একটা খুব বাজে দৃষ্টান্ত হবে। বাংলাদেশের জনস্বার্থে মামলা করার যে ধারণা, আমরা যেরকম সমস্ত জিনিসকে কলুষিত করি, এই ধারণাটাকেও, এই স্পেসটাকেও আমরা অনেকাংশে রাজনৈতিক স্বার্থে, অনেক সময় অর্থনৈতিক স্বার্থে কলুষিত করি এইখানে। এবং রাজনৈতিক দলগুলি এবং এদের সাথে তথাকথিত মানবাধিকার, তথাকথিত লিগাল অ্যাক্টিভিস্টরা যে কাজটা করছে, এটা আসলে জনস্বার্থে করেন, এটা জনগণের বিপক্ষে গিয়ে কারো কারো স্বার্থে জনস্বার্থ টার্মটা ব্যবহার করছে। এইটা একটা বাজে জিনিস হয়েছে, আমি মনে করি এটা হওয়া উচিত হয়নি। সরকারের দিক থেকে আমি যেটা বলবো যে তাদের যে শপথ নেই নাই, এইটা ভালো কাজ হয় নাই, কিন্তু আমি এটা মনে করি যে একদম এটা ম্যান্ডেটরি যে
ওই দিনই শপথ না নিলে আর শপথ নেওয়া যাবে না, এই রকম কোনো ধরনের ওই ঘোষণার মধ্যে এইরকম কোনো একটা ব্যবস্থা নাই। বলা আছে প্রেফারেবলি, মানে বলা আছে ওই দিনই করতে হবে, কিন্তু এটা না করে সংসদে দ্বারায় যদি আগামীকাল করে, 12 তারিখে করে, 13 তারিখে করে, 15 তারিখে করে, এটাতে আসলে কোনো কিছু বড় রকমের ইরেগুলারিটিস হইলেও এটা ইলিগ্যালিটি হবে না। তারা শপথ নিয়ে গণপরিষদ আর সংস্কার পরিষদের সদস্য হিসাবে বাকি কাজটা তারা করতে পারবে। এখনো পর্যন্ত 180 দিনের টাইম ফ্রেমের মধ্যেই বাংলাদেশ আছে, এবং এটা 12 তারিখ থেকে 180 দিনের টাইম ফ্রেম শুরু হবে। সো ওইভাবে যদি আমরা ভাবি, আমরা অনুরোধ করব বিএনপিকে, কারণ তারাও এই আন্দোলনের অংশীদার ছিলেন, আমরাই কেবল আন্দোলন করছি, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, মানে আমরাই সংস্কারের সব কিছু, আমরা কখনোই বিষয়টাকে এভাবে দেখি না। এবং এটা যে আমরা করছি এটা কখনো বলিও না, এগুলি নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমরা কোনো ধরনের ক্রেডিবিলিটি দাবি করি না, কারণ এটা একটা কাজ, রাজনৈতিক কাজই ছিল। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কাজের আসলে যোগ্যতা বেশি থাকে, কারণ কেউ রাস্তার লড়াই আমাদের চাইতে অনেক যোগ্য ছিল, কেউ অন্য কাজে আমাদের চাইতে যোগ্য ছিল, আমরা হয়তো এই কাজটা একটু বেশি যোগ্য ছিলাম। সো এটার মধ্যে আমরা কোনো বাড়তি ক্রেডিট দাবি করি না, কিন্তু এটা বাংলাদেশের মানুষের একটা প্রয়োজন ছিল, এবং প্রয়োজন ছিল বলে এটা সমস্ত ক্ষেত্রে আজকে পর্যন্ত এই জায়গায় আছে। সেদিক থেকে আমরা মনে করব যে এই সংসদের 12 তারিখে আসলে তারা এই তাদের যে আসলে যে সমস্ত সংশয় ছিল এগুলি দূর করবে মানুষের, এবং বাংলাদেশের মানুষ এই যে সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে আছে এটার যে শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয় সেই নজিরটা আসলে তাদের স্থাপন করার সুযোগ এসছে। ইতিহাস তাদেরকে আসলে ইয়া গানের পথে হাঁটারও সুযোগ দিছে, আবার এর বিপরীত পথে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পথে, একটা নতুন পথে আসলে বাংলাদেশকে নতুন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়ার সুযোগও তাদেরকে দিচ্ছে করবে। এবং ওই একই নির্বাচনে আসলে গণপরিষদের সদস্য হিসেবে যারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করেছিলেন, মানে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে যারা পাশ করেছিলেন, তারা একই সাথে গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা প্রথমে বসে আসলে পাকিস্তানের জন্য একটা সংবিধান করবেন, এবং এই সংবিধানের ভিত্তিতে পরে সরকার চলবে। এইটা ছিল পাকিস্তানের এলএফও কিংবা গণ অভ্যুত্থানের পরে পাকিস্তানের সামরিক শাসকরা জনগণের সাথে যে অঙ্গীকার করছিলেন, অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আসলে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মার্চ মাসে আসলে ঠেলাঠেলি হচ্ছিল। এটা কাকতালীয় কিনা আমি জানি না, যে আমাদের দুর্ভাগ্যগুলি প্রায় একই রকম সময় এসে আমাদেরকে আসলে তাড়া করতে থাকে। এখন যখন আসলে আমরা বাংলাদেশে আলোচনা করছি, একদম একই সাথে দুইটা নির্বাচন, এই ফর্মুলাটা নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি। আমরা যখন আসলে বাংলাদেশের সংস্কার লাগবে, রাষ্ট্রীয় সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, তখন আমরা এই ফর্মুলাটা আসলে 70 সালের নির্বাচনের কাছ থেকে ধার করেছিলাম। তা আমাদের নিজেদের কোনো আবিষ্কার না। আমরা বলছিলাম যে এইখানে অভ্যুত্থানের পরে আসলে একটা অন্তর্বর্তী সরকার লাগবে, এবং এই সরকার সংস্কার করবে, এবং তার জন্যে সে যেরকম আসলে সংসদ সদস্য হিসেবে জিতে আসবে, একই সাথে আসলে তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাকে আসলে ম্যান্ডেটটা নিতে হবে। এইটা কেবলমাত্র যদি ইউনিক জায়গা বলেন তাইলে তখন ছিল এটা গণপরিষদ, গণপরিষদের একটা নতুন সংবিধান করার ক্ষমতা থাকে। আমরা বলছিলাম যে এই বাংলাদেশে এটা তো নতুন সংবিধান হবে না, পুরনো সংবিধানটার ক্ষমতা কাঠামোর সংস্কার হবে, সেই জন্য যে ক্ষমতাটা তারা প্রয়োগ করবে এটা তারা সংস্কার পরিষদ হিসাবে, রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে তাদের এই ক্ষমতাটা আনতে হবে। এবং এটা আনার কারণ ছিল এই যে আজকে আদালতে গেল যারা, যে কোনো ধরনের সংবিধানের মৌলিক পরিবর্তন করা হইলে পরে যে আদালতে গিয়ে এটাকে বদলে দেওয়া যায়, যেরকম আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা এটার উপরে জোর দিছিলাম যে এইটা কেবলমাত্র সংবিধানের সংশোধনী দিয়ে করা যাবে না, করলে এটা আসলে কেউ আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে। অতএব জনগণের রক্তের উপরে দাঁড়ায় যে পরিবর্তনগুলি হবে সেইটা যাতে 3 জন কিংবা 4 জন বিচারপতি এটাকে পরিবর্তন করতে না পারে, তার জন্য আসলে জনগণের কাছ থেকে এই ক্ষমতাটা নিয়ে জনগণের ক্ষমতার চর্চার অংশ হিসেবে এটা করতে হবে, যাতে আদালতের দায়িত্ব এটাকে রক্ষা করা, আদালতের দায়িত্ব এটাকে চ্যালেঞ্জ করা নয়।
সো এই কথাটা আমি বলছি দুই কারণে, কিন্তু দেখেন আজকে ঘটনাগুলি আবার এটা আদালতে গেল। আরেকটা ঘটনা হচ্ছে দুর্ভাগ্যজনক, আমার মনে থাকার কথা 72 সালে বাংলাদেশে আসলে যখন সংবিধান করা হয়, আরেকটা দুর্ভাগ্যজনক কাকতালীয় ঘটনা এখন মনে পড়ে আমার। 72 সালে সংবিধান করার আসলে প্রধান যে দায়িত্ব ছিল কামাল হোসেন সাহেবের, উনি 71-এর যুদ্ধে উপস্থিত ছিলেন না। 71-এর যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা আসলে ওনার ছিল না। উনি এসে বাংলাদেশের জন্য নতুন যখন সংবিধান করবেন, তখন আসলে ওই পাকিস্তানের ভেতরের সংবিধান করার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়েই বসছিলেন। এবং 72-এর সংবিধান নিয়ে আজকে এই জন্য আমাদেরকে লড়াইটা করতে হয়। এবং দুর্ভাগ্য হচ্ছে এই যে ঐকমত্য কমিশনে আজকে যারা আসলে এই সংস্কারটাকে নিয়ে এক ধরনের তালবাহানা করছেন, আমি তার সমস্ত ত্যাগ তিতিকার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, অভ্যুত্থানের সময় বাংলাদেশের ছেলেরা যখন আসলে মারা যাচ্ছিল, বাংলাদেশের মেয়েরা যখন রাজপথে জীবন দিচ্ছিলেন, তিনি আসলে বাংলাদেশে ছিলেন না। অনেকগুলো কাকতাল মিলে আজকে এখানে এসে দাঁড়াইছে বাংলাদেশ। যে বাংলাদেশে দাঁড়ায় আমি মানে প্রথমত যেটা বলতে চাই, বিএনপিকে যেটা মনে করাইতে চাই, যে আমরা যেন আগের মার্চের কথা মনে রাখি, আমরা যেন আমাদের আগের অনুপস্থিতির অভিজ্ঞতা মনে রাখি, এবং আমরা যেন এটা মনে রাখি যে জন আকাঙ্ক্ষার সাথে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে আসলে এইটা আসলে কি কি পরিণতি নিয়ে আসতে পারে। এইটা মনে রেখে যদি আমরা আলাপটা করি, তাইলে আমরা দেখব যে তুষার কিংবা অন্যরা যে আলাপগুলি করছে, আমি শুধু দুইটা আলাপ করে আমার কথাটা শেষ করব এখানে।